পৃথিবীর সব কাঁপায়া দিব, এই বিশ্বাসটা থাকে। 30-35 হওয়ার পর আস্তে 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 এটা বিয়াটা করার পরে কিছুটা বউয়ের চিন্তা আসে, পরিবারের চিন্তা আসে। এরপরে 25-26-30, 30+40 হয়ে গেলে বাচ্চা কাচ্চারে বিয়ে শাদী দেওয়া লাগবে, বিয়ে করানো লাগবে, পরিবারের আর্থিক অবস্থান কি, এই কি সেই কি, আস্তে আস্তে মানসিক ভাবে পেরেশানি আসতে থাকে। কিন্তু এই যৌবনের বয়সে 18, 20, 22 এই বয়সটাতে মাথাও নেই, চিন্তাও নেই। কি নাই? মাথাও নাই, চিন্তাও নেই। তার মানে কি তারা ভুল করে না? তারা ভুল করে না। ঐতিহাসিক কথা মুফতি আমিন রহিমাহুল্লাহ, সেটা আজকে বলতেছি আমি। মুফতি আমিন রহিমাহুল্লাহ বলছিলেন, নেতারা গাদ্দারি করতে পারে কিন্তু ছাত্ররা দালালি করে না। নেতারা কি করতে পারে? দালালি করতে পারে, চামচামি করতে পারে, চাটুকারিতা করতে পারে, কিন্তু ছাত্ররা চাটুকার হয়, দালাল হয়। কারণ হ্যাঁ তো দালালির দরকারই নেই। এ বাপের বয়সে 100 টাকা আনে, স্কুলে যায়, মাদ্রাসায় যায়, ভরে খায়, ঘুমবা। এজন্য প্রিয় যুব সমাজ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেছেন আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? একটা কথার মধ্যে এত বড় নসিহত, এত বড় উপদেশ আল্লাহ পাক এই এক কথার ভিতরে লুকিয়ে রেখেছেন। আমার মাওলায়ে পাক ইত্তাকুল্লাহ দ্বারা বুঝাইতে চাইলেন, ও বান্দা, ও প্রিয় ভাই কিশোরগঞ্জের মানুষ, যার মধ্যে আল্লাহ পাকের ভয় আছে, সে কোনোভাবেই ফজরের নামাজ এই কুয়াশার রাতেও কম্বলের ভিতরে শুয়া শুয়া কাটাবে না। ফজরের নামাজের সময় কম্বলের ভিতরে থাকবে না, কারণ আল্লাহর ভয় আছে। আল্লাহ দেখতেছে। পৃথিবীর কেউ না দেখুক, কে দেখে? এরপরে কেউ দেখলে এটা হলো বউ। পৃথিবীতে আল্লাহর পরে সবচাইতে কাছ থেকে কেউ রে কেউ দেখলে এটা কেডা দেখে? এর লিগে বউর কাছে ভালো মানুষ খুব কম আছে। এই পৃথিবীতে যদি কেউ ব্যক্তিকে চিনতে চান, তার অবস্থান কি প্রকৃত পক্ষে জানতে চান, হ্যাঁ শরীরে গন্ধ বাইর হয় না সুবাস বাইর হয়, এর কথাবার্তার স্টাইল কিরকম, ব্যবহার কিরকম, নামাজ কালাম পড়ে কিনা, সবকিছু ঠিকঠাক মতো জানতে চাইলে বউয়ের কাছ থেকে জানা যাবে। এজন্য অনেক নেতাদের খোঁজ নিয়ে জানা যায় যে বউ তাকে ভোট দেয় নাই। হ্যাঁ, অনেক নেতারা বউ ভোট দেয় না। এর চাইতে বড় বাটপার, এর চাইতে বড় প্রতারক দুনিয়াতে নাই। এরে ভোট দিল ওই বউটা কি? প্রিয় হাজিরিন, বউ খুব ভালো জানে কোন লোক কেমন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি, এজন্য ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যে ব্যক্তি তার স্ত্রীর কাছে ভালো, সে আল্লাহর কাছেও ভালো। সুবহানাল্লাহ। যার ব্যাপারে তার স্ত্রী খুশি, আল্লাহও তার ব্যাপারে খুশি। সুবহানাল্লাহ। যে স্ত্রীর ব্যাপারে তার স্বামী খুশি, সে জান্নাত। সুবহানাল্লাহ। যে স্বামীর ব্যাপারে স্ত্রী খুশি, সে জান্নাত। সহজে খুশি তো করুন যায় না। কি কর? বিবাহিতরা এটা ভালো রকম বুঝবো। অবিবাহিতরা আল্লাহ সবগুলোর বিয়ে করায় দিই। জোরে করা আমিন। হুজুর শীতের দিনে এই ওয়াজটাই তো শুনতে চাইছিলাম। মাদক ছাড়তে হবে, যুব সমাজকে বলি, মাদক ছেড়ে দিতে হবে। আল্লাহ পাক বলেছেন ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলেছেন মদ, জুয়া এগুলো হলো শয়তানের কাজ। কার কাজ? তা আমরা কি শয়তানের বান্দা না আল্লাহর বান্দা? তা আল্লাহর বান্দার কাজ হবে আল্লাহর গোলামি করা, না শয়তানের গোলামি। মাদকাসক্তি যে কথা বলতেছিলাম, ও যেই কথা থেকে, ভারতের কথা থেকে গিয়েছিলাম, ভারত আমাদেরকে গোলামি করাইতে চায়। কি করাইতে চায়? বিশ্বাস করেন এটা? হ্যাঁ, একটু ঐতিহাসিক আলোচনা একটু করে আলতাম। 1947 কত, যেহেতু 16 ডিসেম্বর আগে করছে কালকে, এই এই স্বাধীনতা লয়ে কিছু কথা কইলাই, এই যুবকদের জানা দরকার, খুব ভালোভাবে জানা দরকার স্বাধীনতা নিয়ে কথাগুলো। 1947 সাল ইংরেজদের থেকে দেশ ভাগ হলো। বাংলাদেশ, ভারত, পাকিস্তান কিংবা কাশ্মীর সবগুলো মিলায়া একটা রাষ্ট্র ছিল ভারত। নাম কি? এইবার ধর্মের ভিত্তিতে দুইটা আলাদা রাষ্ট্র গঠন করা হলো। কয়টা? বলেন না কয়টা? যেহেতু হিন্দু ধর্মের লোকেরা বেশি, একটা রাষ্ট্রের নাম দেওয়া হলো হিন্দুস্তান। কি স্থান? মানে হিন্দুদের জায়গা। হিন্দুস্তান মানে
হিন্দুদের, যেহেতু মুসলমানদের সংখ্যা বেশি, আরেকটা দেশের নাম দেওয়া হলো পাকিস্তান। কি দেওয়া হলো? পাকিস্তান মানে হলো পাক জায়গা, পবিত্র জায়গা। যেহেতু মুসলমানদের ভূমি, এই জায়গার নাম কি? পাকিস্তান। রাষ্ট্র কয়টা হলো? 47-এ দেশ ভাগ হয়। মুরব্বীরা আছেন, জানবেন দেশ কিসের ভিত্তিতে ভাগ হলো? ধর্মের ভিত্তিতে। আর এখন কি কয়? ধর্ম যার যার উৎসব সবার। ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছে। ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হওয়া মানে হিন্দুত্ববাদীরা তারা নিজেরা নিজেদের মতো করে পরিচালনা করে। তাইলে আমরা ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছে, আমাদের তো উচিত ছিল বাংলাদেশ পাকিস্তান কোরআনী শাসন তৈরি করা। কথা বল না? ভাগ হইলো কিসের ভিত্তিতে? এখন আপনি ধর্মনিরপেক্ষতা, সেকুলারিজম, ডেমোক্রেসি, সমাজতন্ত্র, এই তন্ত্রমন্ত্রের মতবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, সমাজতন্ত্র মতবাদ, গণতন্ত্র মতবাদ, এগুলো আপনি কোত্থেকে আবিষ্কার করলেন? এই সংবিধানে 4 মূলনীতি, এগুলো কোত্থেকে আবিষ্কার করলেন? এই মূলনীতি তো তখন ছিল না। তখন কেন বাধা দিলেন না? যে আমরা যেহেতু সেকুলার, আমরা যেহেতু মুসলমান না, আমরা যেহেতু মৌলবাদী না, ধর্মান্ধ না, এখন যে ভাষাগুলো এরা ইউজ করে, নাউজুবিল্লাহ, এগুলো নেম কিলিং। এগুলো হিটলার থেকে শিক্ষা নিছে এরা। কার থেকে? হিটলারের একজন মন্ত্রী ছিল, প্রোপাগান্ডা মন্ত্রী। তার নাম কি? প্রোপাগান্ডা মন্ত্রী। সে খালি নেম কিলিং করতো, মানুষের ট্যাগ দিত, ট্যাগ ট্যাগ দিয়ে দিয়ে মারতো। ট্যাগ দিয়ে মারলে কি হয়? বৈধতা পাওয়া যায়। মানুষের মধ্যে কি পাওয়া যায়? কথা বুঝাইতে পারতেছি না নাকি? উদাহরণ দে, একটা উদাহরণ দেই। রাজাকার, বিশাল একটা ট্যাগ। কি? রাজাকার। জঙ্গি, বিশাল একটা ট্যাগ। আল্লামা জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ, বাংলাদেশের একজন প্রখ্যাত ওয়াইজ আলেম, হাসিনার বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় জঙ্গি মামলায় জেল খেটেছে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, উলামায়ে কেরাম সচেতন যারা আছেন তারা জানবেন, দীর্ঘদিন জসিমউদ্দিন রহমানী সাহেব দামাত বারকাতুমের পক্ষে কেউ কথাই বলেনি। ভয়, এই সর্বনাশ, এত বড় জঙ্গি মামলার আসামি, তার পক্ষে কথা বললে আমারও না জানি মামলা দিয়ে দেয়। আমাকে বলেন, একজন আলেম আরেকজন আলেমের পক্ষে কথা বলে নাই, কোন ভয়ে? এই নেম কিলিং এর ভয়ে। আবারও বলতেছি, কিসের ভয়ে? এই ট্যাগ দিয়ে দেওয়া, নেম কিলিং। তার মানে জালেমরা সফল না ব্যর্থ? সফল। এই ট্যাগ দিয়া কি? এবার আসেন, আল্লামা দিলওয়ার হোসেন সাইদী রাহিমাহুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানায় দিক। এই ব্যক্তিটাকে একটা ট্যাগ দিয়ে দিল রাজাকার। কি ট্যাগ দিল? দীর্ঘদিন পর্যন্ত আল্লামা সাইদী রাহিমাহুল্লাহ জীবিত অবস্থায় আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এদেশের অনেক আলেম ওলামারা সাইদী রাহিমাহুল্লাহর পক্ষে কথা বলে নাই। আচ্ছা, কেন কথা বলে নাই? হুজুররা কি জানতো না সাইদী রাহিমাহুল্লাহ রাজাকার না? জানতো, কিন্তু কেন কথা বলে নাই? ওই যে ভয়, যে আমারে উনি রাজাকার কয়ে বইরা দেয়। কি ভয়ে? কোন ভয়ে? আমাকেও কি রাজাকার বলে বলে দেয়? প্রিয় হাজিরিন, এটাই হলো নেম কিলিং এর সার্থকতা। এই নেম কিলিং দিয়া জালেমরা আমাদেরকে বিভ্রান্ত করতে চায়। এই সেম নেম কিলিং বর্তমানেও আছে না নাই? কোন কথা থেকে গেলাম কইতারেন? দেশভাগ, পাকিস্তান এবং বাংলাদেশ। মনে আছে কি জন্য ভাগ হইলো? ধর্মের ভিত্তিতে, তাই তো? ধর্মের ভিত্তিতে ভাগ হইলো দেশ। প্রয়োজন তো ছিল যে এই ধর্মের ভিত্তিতে, ইসলামের ভিত্তিতে দেশ ভাগ হলো, সেটা কোরআনী শাসন হওয়া। কি শাসন হওয়া? কোরআনী শাসন হওয়া। কোরআনী শাসন কি হয়েছে? উল্টাই সেকুলাররা, ধর্ম নিরপেক্ষরা আমাদেরকে মৌলবাদী, ধর্মান্ধ ট্যাগ দেয়। আমি জানতে চাই, তখন তোরা কোথায় ছিলি? এই সুশীল বুদ্ধিজীবীরা, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হলো কি করে? তখন বলতি যে ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এখন এই স্লোগান আসতেছে, ধর্ম যার যার, উৎসব সবার। তাইলে এই স্লোগান আগে কোথায় ছিল? ধর্মের ভিত্তিতে দুই দেশ আলাদা হলো। এবার আসেন মূল কথায়। এই স্বাধীনতার নামে পরাধীন জাতি, এবার আসেন মূল কথায়। পাকিস্তান নামক দেশ ভাগ হইল, একটার নাম হইল পূর্ব পাকিস্তান, আর একটার নাম হইল পশ্চিম পাকিস্তান। আমাদের বলেন, পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানের দূরত্ব কতটুকু? 2004 কিলো। আমি মাত্র ইউটিউবে গুগলে সার্চ দিয়ে দেখলাম, কেউ কইতেছেন 1200, কেউ কইতেছেন এই যে সার্চ দিলাম, পাকিস্তান এবং বাংলাদেশ দুই দেশের দূরত্ব
এই যে আসছে, ডিস্টেন্স ফ্রম বাংলাদেশ টু পাকিস্তান 2204 কিলোমিটার, 1200 মাইল হইতে পারে, রাইট। 2204 কিলোমিটার দূরত্ব। এই যে আসছে, ডিস্টেন্স ফ্রম বাংলাদেশ টু পাকিস্তান, কত কিলোমিটার? আমারে কোন তো 2000 কিলো দূরে একটা আরেকটার লগে এই দুইটা এক দেশ হয় কেমনে? এই কথাগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করেন। স্বাধীনতার নামে পরাধীন জাতি, আমি যে কি লেগে কইতেছি এটা একটু পরে বুঝবেন। 2004 কিলোমিটার দূরে কিংবা 1200 মাইল দূরে দুইটা দেশ কিভাবে এক দেশ হয়? এই প্ল্যান কে করলো? মূলত আপনাদেরকে বলি, 47-এ হিন্দুত্ববাদী নেতারা ভারতে বসে চিন্তা করলো যে ভারতকে যদি আমরা এখন ভাগ করেছি, কেন এটাও বলি, ভারত থেকে পাকিস্তানকে কেন আলাদা করা হলো? আলাদা করা হয়েছিল এজন্য, ইংরেজরা এই ভাগটা করে দিয়ে গিয়েছিল মুসলমানদের শাসন যেন ভারতবর্ষে প্রতিষ্ঠিত না হয়। কারণ ইংরেজরা জানতো ভারতবর্ষে মুসলিমরা যদি পুরো ভারতবর্ষ শাসন করে, এক সময়ে পুরো পৃথিবী মুসলিমরা শাসন করবে। এই ভয়ে তারা এইভাবে আলাদা করেছে। এই ফাঁকে ভারতীয় হিন্দুত্ববাদী নেতারা চিন্তা করলো, হাই হাই, যদি পাকিস্তান এবং বাংলাদেশ আলাদা দুইটা রাষ্ট্র হয় আর দুই দেশ কখনো যদি আমাদেরকে একসাথে হামলা করে, আমরা সর্বনাশ হয়ে যাব। তাহলে কি করতে হবে? যে বাংলাদেশ এবং পাকিস্তান রে আলাদা রাষ্ট্র, এই দূরে, এত দূরেও আলাদা রাষ্ট্র না দিয়া এক রাষ্ট্র দেও। তাতে কি হবে? কিছুদিন পরে এমনিতেই পাকিস্তানের নেতারা বাংলাদেশ শাসন করতে পারবে না, বাংলাদেশের নেতারাও পাকিস্তানের শাসন মানবে না। একটা গন্ডগোল লাগবে, লাইগা যাওয়ার সাথে সাথে আমরা বাংলাদেশের পক্ষ লইয়া আমাদের 7 সিস্টার যে আছে এইগুলোর সহ, বাংলাদেশ সহ সব আমাদের। এখন কইবেন 7 সিস্টার আবার কি? এটা কি খায় না মাথার দেয়? 7 সিস্টার হলো ভারত শাসিত 7টা রাজ্য। কয়টা? 7টা রাজ্য। নাম সবগুলো খেয়াল না আসলেও বলি, ত্রিপুরা, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মণিপুর, মিজোরাম, এই তো 5-6টা যেগুলো বললাম, আর 1-2টা, অরুণাচল প্রদেশ। এই 7টা প্রদেশ এমন একটা জায়গায় অবস্থিত যে ভারতের মূল ভূখণ্ড থেকে এটা একটু দূরে। এটা কি কথা কয় না? এটা কি? কিন্তু এই 7টা প্রদেশে যেতে হলে একটা ছোট্ট করিডোর আছে। কি আছে? আমি একটু ঐতিহাসিক কথা বলে ফেলতেছি। কেন বলতেছি জানেন? কারণ আপনাদের এই 16ই ডিসেম্বর বা এই তথাকথিত স্বাধীনতার মূল বিষয়টা জানা দরকার। এই করিডোর, ছোট্ট করিডোরটা, এটা প্রায় 22 কিলো, ছোট্ট একটা জায়গা। এটাকে বলা হয় চিকেন নেক। কি বলা হয়? সাপের গলা। চিকেন নেক মানে সাপের গলা, মানে এত চিকন যে এইটা যদি বাংলাদেশ সেনাবাহিনী দখলে নিয়ে নেয়, ভারত থেকে 7টা রাজ্য বিচ্ছিন্ন হয়ে যাবে। মানে ভারতের মূল রাষ্ট্র থেকে 7টা রাজ্য কি হয়ে যাবে? এবার আসেন একটা তত্ত্ব দেই, তাইলে আরো ভালোভাবে বুঝবেন। আচ্ছা, বাংলাদেশে যশোর থেকে নিয়ে ঢাকা পর্যন্ত পদ্মা সেতু হইয়া এত বড় একটা রাস্তা হইছে, যে রাস্তায় এই পদ্মা সেতুর আগে কিংবা পরে ফরিদপুর গোপালগঞ্জের দিকে এনে এমন কেউ আছেন যারা গেছেন? একটু গেলে হাত তুলবেন। গেছেন? সত্যি বলবেন, বাংলাদেশের আর কোন জায়গায় এত বড় রাস্তা, এত সুন্দর রাস্তা, এত সুনিপুণ ভাবে কোথাও দেখছেন? সত্যি কইেন, নাই। এরপরে কি, এই রাস্তা তো করছেই, এরপরে এই রাস্তার মধ্যে এত সুন্দর রাস্তা করার পরে আবার করছে ট্রেনের লাইন। কিসের লাইন? ট্রেনের লাইন। এমনকি যশোর পর্যন্ত ট্রেন লাইন নেওয়ার একটা চেষ্টা, ফরিদপুর পর্যন্ত হয়েছে, যশোর পর্যন্ত হবে। কিছুদিন পরে জানা গেল ভারতের পশ্চিমবঙ্গ থেকে ওই 7 সিস্টারে ট্রেনের মাধ্যমে বাংলাদেশ হইয়া যাওয়ার জন্যই এই পদ্মা সেতু এবং রেল লাইন হয়েছে। এটা কেমনে জানলাম আমরা? যখনই হাসিনা এবং ভারতের মধ্যে চুক্তি হইল, দুই দেশের ট্রানজিট, আগে তো ট্রানজিট ছিল ট্রাক কিংবা বিভিন্ন গাড়ি ভারত থেকে এই রাজ্যগুলোতে যাইতো, এটা কি সড়ক পথে, এখন রেল পথেও যাবে।
এত বড় ট্রেন দিয়া ভারতের এক রাজ্য থেকে আরেক রাজ্যে যদি যায়, ওইটার ভিতরে যদি বোমা লইয়া যায়, অস্ত্র লইয়া যায়, পুরা সেনাবাহিনী বইরা দেয়, বাংলাদেশের চেক করার অনুমতি নাই, আমারে বলেন দেশটা কি আর স্বাধীন থাকলো? হ্যাঁ, কিছুটা বুঝাইতেছে তো? দেশ ভাগ হওয়ার মূল কাহিনীটা হলো পাকিস্তান এবং বাংলাদেশ 2004 কিলোমিটার দূরে, 1200 মাইল দূরের, এটাকে এক করে দাও, কিছুদিন পরে তারা মারামারি লাগবে। মারামারি লাগছেনি 70-এর নির্বাচনে? লাগছেনি? মুরব্বীরা কইতে পারবো 70-এর নির্বাচন যারা দেখছে, আমরা তো ইতিহাস পইরা গাইতে তারপরে বলতেছি, মুরব্বীরা প্র্যাকটিক্যাল বলতে পারবে। 70-এর নির্বাচনে আওয়ামী লীগ পাস করছে, ভারত, বাংলাদেশ, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান দুইটাতেই কে পাস করছে? কিন্তু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছে, কিন্তু পাকিস্তানে একটা আসনও শেখ মুজিবুর রহমান কিংবা আওয়ামী লীগ পায় নাই। একটাও না। কয়টাও না? এই মুরব্বীদের ভালো লাগবে, কারণ মিলতেছে তো তার লগে, যুবকরা এতটা বুঝবে না। কয়টাও পায় নাই। ওইদিকে ভুট্টো সাহেব যে পাকিস্তানের নেতা, সেও বাংলাদেশে একটা আসনও পায় নাই। মজার কথা না? বাংলাদেশে একটা আসনও পায় নাই কে? ভুট্টো। পাকিস্তানে একটা আসনও পায় নাই কে? শেখ মুজিব। এখন সর্বনাশ হয়ে গেছে। এখন পাকিস্তানের লোকেরা বাংলাদেশের নেতাদের শাসন মানতে চায় না, বাংলাদেশের লোকেরা পাকিস্তানের নেতাদের শাসন মানতে চায় না। লাগছেনি গন্ডগোল? এই প্ল্যান কেডা করলো? দাদারা দাদাগিরি করে দিল। ওই দেখেন না, দাদাগিরি অনুষ্ঠান করে হেরা, হেরা বলি দাদা। আমরা তো এই জন্য কইছি দাদা তো সামনা কাটো না, এত পারলে আমরা সামনা কাটে দিব। কি কর? আমাদের সাথে দাদাগিরি চলবে? আমরা মুসলমান, আমরা ইমানদার, আমরা গোলামি করি আল্লাহ। আমরা কার গোলামি করি? আমরা পাকিস্তানের গোলামি মাইনা নেই, আমরা ভারতের গোলামি মানি। আব্দুল হামিদ খান বাসারের কণ্ঠে কণ্ঠে মিলিয়ে বলতে চাই, পিন্ডি ছেড়েছি দিল্লির গোলামি করবার জন্য নয়। পিন্ডি মানে রাওয়ালপিন্ডি, রাওয়ালপিন্ডির গোলামি ছেড়েছি দিল্লির গোলামি করবার জন্য। এখন একটু বাড়ায়া বলতে হবে, একটু বাড়ায়া আপডেট করে বলতে হবে, বুঝলে আপনারা বুঝবেন, না বুঝলে কিছু করার নাই। পিন্ডি ছেড়েছি, দিল্লিও ছেড়েছি, ওয়াশিংটনের গোলামির জন্য নয়। কথা একেবারে ক্লিয়ার। আমরা মুসলমান কার গোলাম? নতুন করে কেউ যদি আমেরিকার গোলাম করি, আমেরিকার গোলামি করতে মনে চায়, তাইলে বাংলাদেশে বেশি দিন টিকতে পারবেন না, কেউ না। একেবারে কঠিন হুঁশিয়ার করে দিলাম, স্পষ্ট বলে দিলাম, আমেরিকার গোলামি বাংলাদেশে চলবে। ইংরেজদের গোলামি চলে নাই। যাই হোক, তারপরে কি হলো? এখন 70-এর নির্বাচন গন্ডগোল তো লেগেই গেছে। এখন কি হলো? শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগ পাশ করছে, কিন্তু শেখ মুজিব পাকিস্তান সহ বাংলাদেশ সহ দুইটা দেশের, তখন তো দুইটা দেশ না যদিও, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান, দুইটার প্রধানমন্ত্রী হবে। পাকিস্তানের গায়ে জ্বালা শুরু হয়ে গেল, না আমরা মানবো না। এই যে গন্ডগোল শুরু হইলো, এটা থেকে 71-এর যুদ্ধ শুরু হয়ে গেল। এই এক বছরের মধ্যে ভারত নামক এই তথাকথিত দাদাদের দেশ, এই বন্ডরা, ওই যে 47-এ প্ল্যান করছিল যে বাংলাদেশ এবং পাকিস্তান এত দূরে থাকার পরেও এই দুইটারে এক দেশ বানায়া দাও, কি করতে মজা হবে? দিন শেষে এরা গন্ডগোল লাগলে বাংলাদেশকে আমাদের দখলে নিতে মজা হবে। ওই প্ল্যান অনুযায়ী 70-এর নির্বাচনের পরেই একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি করে মুসলিম দুইটা কান্ট্রিকে মারামারি লাগাই দিল। পাকিস্তানিরা জুলুম শুরু করলো। এখানে সত্যের পক্ষে ছিল বাংলাদেশ, এটা একেবারে স্বীকার করতে হবে আপনাকে। সত্যের পক্ষে কারা ছিল? বাংলাদেশ। কারণ বাংলাদেশের নেতা জিতছে, বাংলাদেশের দল জিতছে, সংখ্যাগরিষ্ঠ যেহেতু বাংলাদেশের লোকেরা, তাইলে তাদের ক্ষমতা পাওয়ার যোগ্য ছিল শেখ মুজিবুর রহমান। এটা ঐতিহাসিক সত্যগুলো মিথ্যা বলা যাবে না। ঐতিহাসিক সত্যকে আওয়ামী লীগের মতো দামাচাপা দেওয়া যাবে। আওয়ামী লীগের স্বভাব হলো গুজব। পৃথিবীতে সবচাইতে বড় গুজবের দল যদি কোনোটা থাকে, আওয়ামী গুজব লীগ হইল পৃথিবীর সবচাইতে বড় গুজবের দল। এরা আপনারে ধ্রুব সত্য, এই যে লাইটের মতো জল জল করা সত্যটাকেও মিথ্যা বানাইতে চেষ্টা করবে।